আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা WH কোয়েশ্চেন আমরা পড়ছিলাম। গতদিন আমাদের ওয়ার্কশিট ছিল। কালকে তো ক্লাসটি নেওয়া সম্ভব হয়নি। তো আজকে আমরা প্রথমে আমাদের ওয়ার্কশিটটি আমরা সমাধান করি। তারপর আমরা পর্যায়ক্রমে আরো কিছু বিষয় আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। তো আ প্রথম যে বাক্যটি আছে আমরা গতদিন শিখেছিলাম যে যদি আমাদের অবজেক্টের নিচে যদি অবজেক্টকে দিয়ে আমরা প্রশ্ন করতে চাই, আমি যদি এখানে আন্ডারলাইন করে দিয়েছি, আন্ডারলাইন করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সবগুলো যে ৯টা ডাব্লিউএস ওয়ার্ড আছে ৯টি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আপনাকে আমি প্রশ্ন করা শেখাবো। কিন্তু যখন আপনি শিখে যাবেন তখন তো আপনি আপনার মতো করে যে কোনো একটি তখন আপনি অবজেক্টকে দিয়ে প্রশ্ন করতে পারবেন, সাবজেক্ট ভার্বকে দিয়ে করতে পারবেন, সাবজেক্টকে দিয়ে করতে পারবেন। এমনকি অনেক বড় বড় সেন্টেন্সের মধ্যে আরো অনেক কিছু থাকবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকবে। অর্থাৎ তখন আপনার প্রশ্ন করার অনেকগুলো ওয়ে থাকবে। কিন্তু যেহেতু এখন আপনি শিখছেন, আপনাকে শেখানোর জন্য এখন আমি আপনাকে একটু জিনিসটাকে আমি আরেকটু নিয়ন্ত্রিত করে দিচ্ছি, একটু প্রিসাইজ করে দিচ্ছি, আপনি যেন ফিক্সড একটা শব্দ ধরে ধরে প্রশ্ন করাটা শিখতে পারেন। ঠিক আছে? তো এই কারণে এখন আপনারা যেই লাইন শব্দগুলোকে আমি আন্ডারলাইন করে দেব, এগুলো দিয়ে আপনারা প্রশ্ন করা শিখবেন, তাহলে আপনি আরো বেশি দক্ষ হয়ে উঠবেন। ঠিক আছে? এবং দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে যে সেন্টেন্সটি আছে, হি নিডস আ বুক, আমরা এখানে অবজেক্টের নিচে আন্ডারলাইন আছে, আমরা দেখতে পাচ্ছি অবজেক্টকে নিয়ে আমরা প্রশ্ন করব। বলেছে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে হোম লিখতে পারি, হোম এর পরিবর্তে এখন হু ব্যবহার করা হয়, আমরা হু দিয়েও প্রশ্ন করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু এ বুক হচ্ছে একটা বস্তু, বস্তু হলে কিন্তু হুম বা হু লেখা যাবে না, তখন আমাদের হোয়াট লিখতে হবে। তাহলে আমরা লিখবো যে হোয়াট, এবং ভার্বের সাথে দেখেন এস আছে, তাহলে আমরা ডাল দেব হোয়াট ডাজ হি নিড, যে তার কি প্রয়োজন, তার কি প্রয়োজন, হোয়াট ডাজ হি নিড, তার কি প্রয়োজন। আমরা হোয়াট ডাজ হি নিড লিখে কিন্তু আমরা প্রশ্নটি করে ফেলবো। বি নাম্বারে কি আছে দেখেন, বি নাম্বারে আছে, বি নাম্বারে বলা হচ্ছে যে হিজ এইম ইজ টু শাইন ইন লাইফ, যে তার লক্ষ্য হচ্ছে জীবনে উন্নতি করা। আপনি দেখেন এখানে যে ইজ টু শাইন ইন লাইফ, এটিও হচ্ছে বা মানে ভার্বের এখানে পরে বসতে। তো এখানে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, আমরা লিখব যে হোয়াট ইজ হিজ এইম, যে তার লক্ষ্য কি, হোয়াট ইজ হিজ এইম, তার লক্ষ্য কি, তার উদ্দেশ্য কি। আই মিট আজাদ, এখানে আজাদ হচ্ছে একটা ব্যক্তি, ব্যক্তিবাচক হলে আমরা হুম লিখতে পারি অথবা হু লিখতে পারি, আপনার যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন, তবে হু লেখাটা এখন ভালো। তারপর আমরা দেখছি যে এখানে যে ভিতরে যে মানে ভার্ব আছে, ভার্বটি কিন্তু পাস্ট ফর্মে আছে। হ্যাঁ, ভার্বটি কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা আমার পিছন থেকে এটা সরিয়ে দেই, ওই পাশে অনেক জায়গা আছে, নয়তো আমার জন্য আপনারা দেখতে পারবেন না। ওকে, এখন মনে হয় দেখা যাবে ঠিক করে। ঠিক আছে, এখানে দেখেন আমরা আজাদের জন্য প্রথমে কি লিখেছি, হোম বা হু লিখেছি, হোম বা হু লিখলাম। তারপর এখানে মিট এখানে পাস্ট ফর্মে আছে, আমরা জানি পাস্ট ফর্মে থাকলে আমাদেরকে ডিড লিখতে হবে। তাহলে আমরা লিখব কি যে ডিড, আই থাকলে হয়ে যাবে ইউ, আই থাকলে ইউ লিখতে হয়। তারপর মিট এর প্রেজেন্ট ফর্ম লিখবো আমরা, প্রেজেন্ট ফর্ম মিট, এম ডাবল এটি। বেস ফর্ম, যেহেতু ডিড দিয়েছি এখন আমাকে ভার্বের অবশ্যই বেস ফর্ম ব্যবহার করতে হবে, যদি বেস ফর্ম ব্যবহার না করি তাহলে কিন্তু ভুল হবে। ডি নাম্বার দেখেন, সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, আমরা জানি সাবজেক্টের নিচে দাগ থাকলে আমাদের তেমন কিছু করার প্রয়োজন হয় না। যদি আমরা দেখি যে মানে ওইটা হচ্ছে যে সাবজেক্ট আছে, সাবজেক্টে যদি ব্যক্তিবাচক, আমরা শুধু হু লিখবো আর কিছু করবো না, তো হু লিখে দিব, হু ওপেনড দা ডোর, কে দরজাটি খুলেছিল, হয়ে গেল। ই নাম্বার এখানেও সেম, সেম ভাবে এখানেও অবজেক্টের এখানে আন্ডারলাইন করা আছে, অবজেক্টের এখানে আন্ডারলাইন করা থাকলে আমরা জানি এখানে আমাদেরকে লিখতে হবে হু, আমরা লিখবো হু টুক দা মানি, কে টাকাটা নিয়েছিল, কে টাকাটা নিয়েছিল। নাম্বার এফ, এখানে হার মাদার, আমরা দেখছি এখানে উইথ প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যদি কিছু থাকে সেটা আসলে অবজেক্ট হয়, তার মানে হার মাদার এখানে একটা অবজেক্ট এবং
একজন ব্যক্তি, ব্যক্তি হলে হোম অথবা হু, হোম অথবা হু। তারপর দেখেন লিভস আছে, ভার্বটাতে এস থাকলে ডাস, ডাজের পরে লিখবো শি, ডাজ শি লিভ। আচ্ছা, হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বসবাস করে। সরি উইথ আছে, উইথটাকে রেখে দিতে হবে। উইথ এইভাবে লিখতে পারি যে হু ডাজ শি লিভ উইথ। আবার আমরা বলেছিলাম যে উইথকে সামনে আনা যায়, এটি স্মার্ট হয়, যেমন উইথ হোম অথবা উইথ হু ডাজ শি লিভ, এইটা লেখা বেশি ভালো হবে। প্রেপোজিশনটাকে সামনের দিকে নিয়ে আসা ভালো। জি নাম্বার দেখেন, জি নাম্বারে বলছে যে দ্য বয় ওয়েন্ট টু দ্য ম্যানেজার। তো ম্যানেজার এখানে ব্যক্তি, ব্যক্তি হলে আমরা সেই একইভাবে হো হোম লিখবো, হো অথবা হোম অথবা হুর আমরা লিখবো এখানে। তারপর হচ্ছে ওয়েন্ট আছে, তাহলে ডিড লিখবো, দ্য বয়, আর ওয়েন্ট থেকে গো, গো টু। তো আমরা কাজ করি, টু আমরা লাস্টে না লিখে টুটাকে আমরা প্রথমে দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলে, টুটা প্রথমে দিয়ে দিলে সেটি বেশি ভালো হয়। প্রথমে দিয়ে দিলাম যে টু হোম অথবা টু হু ডিড দ্য বয় গো, ছেলেটি কার কাছে গিয়েছিল। 8 নম্বরে সাবজেক্টের নিচে আছে, সাবজেক্টের নিচে থাকলে আমরা জানি আমাদেরকে লিখতে হয় হো, তাহলে হু উইল গো দেয়ার, সেখানে কে যাবে। দ্য বয়েজ রিসাইট দ্য কোরআন, কোরআন একটি নাউন, নাউন থাকলে আমরা জানি হোয়াট লিখতে হয়, আমরা লিখবো হোয়াট ডু দ্য বয়েজ রিসাইট। ডু লিখেছি কেন, ভার্বের শেষে অ্যাস ছিল না, এই জন্য ডু লিখেছি। যে নাম্বারে বলা হচ্ছে যে নাম্বারে আমরা দেখছি যে বলা হচ্ছে যে দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই দ্য বয়। দ্য বয় এখানে একটা ব্যক্তি, তাহলে হোম অথবা লিখবো আমরা হু হ্যাজ দ্য লেটার বিন রিটেন বাই। তো বলেছিলাম প্রিপজিশন যদি থাকে বাই, এটাকে শেষে না লিখে শুরুতে দিয়ে দিই, বেশি ভালো হবে। তো বাই শুরুতে দিয়ে দিই, আমরা লিখব যে বাই হোম বা বাই হু হ্যাজ দ্য লেটার বিন রিটেন, কার দ্বারা চিঠিটি লেখা হয়েছে, কার দ্বারা। খেই নাম্বার হচ্ছে দ্য ম্যান ব্রট এ শার্ট, তাহলে আমরা লিখবো হোয়াট ডিড দ্য ম্যান বাই, বটের বেস ফর্ম হচ্ছে বাই, বাই হোয়াট ডিড দ্য ম্যান বাই, লোকটি কি কিনেছিল, লোকটি শার্ট কিনেছিল। এটাতে বলা হচ্ছে আমরা লিখবো হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। নাম্বার এম, সাবজেক্ট এখানে আছে দ্য নিউজ মেক্স হিম লাভ, আমরা লিখতে পারি হোয়াট মেক্স হিম লাভ, তাকে কি হাসিয়েছিল, কোন বিষয়টা তাকে হাসিয়েছিল। দে উইল ডু সামথিং, সামথিং কোনো ব্যক্তি নয়, সামথিং কোনো ব্যক্তি নয়, ব্যক্তি না হলে আমরা জানি আমরা হোয়াট লিখবো, হোয়াট উইল দে ডু, তারা কি করবে। দে উইল ডু সামথিং, তারা কিছু একটা করবে, কিছু একটা কি করবে জানি না। উই উইল ডিগ দ্য ক্যানেল, আমরা লিখবো হোয়াট উইল ইউ ডিগ, হোয়াট উইল ইউ ডিগ, তুমি কি খনন করবে, হোয়াট উইল ইউ ডিগ। হ্যাঁ, এখানে হোয়াট উইল আর উইটা ইউ হয়ে গেল। এই হচ্ছে আমাদের গত দিনের ওয়ার্কশিটের সলিউশন। আমি আশা করব আপনারা পেরেছেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলেন, আর যদি অসুবিধা না থাকে তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। প্রবলেম হওয়ার কথা না, আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম যে কিভাবে কি ঘটেছে। আমরা দেখতে দেখতে আমাদের আজকে 11তম ক্লাস, এবং আমরা আজকে চেষ্টা করব ডাব্লিউএস কোশ্চেনের যে বাকি বিষয়গুলো আছে সবগুলো জিনিসই খুব ভালোভাবে আমরা একটু কমপ্লিট করে ফেলার চেষ্টা করছি, দেখি আজকে আমরা কতটা শেষ করতে পারি। হ্যাঁ, তো আজকে আমরা শুরুতে যেটি নিয়ে আলোচনা করব, আমি একটা ফাইল নিয়ে নিই আপনাদের জন্য, একটু সময় দেবেন। আচ্ছা, গতদিন আমরা হো হোমের ব্যবহারটা ভালোভাবে শিখেছি, হো হোমের ব্যবহার ভালো করে শিখেছি। আজকে আমরা শুরু করব যেটি দিয়ে, সেটি হচ্ছে আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে
হুইচ দিয়ে শুরু করব, হুইচ, হুইচ দিয়ে শুরু করব। তো হুইচের সাথে আপনারা একটু হোয়াটের মিল পাবেন, হুইচের সাথে একটু হোয়াটের মিল আছে। তো মিল থাকলেও আমাদের এখানে একটু বিশেষ ভাবে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু খেয়াল করব আমরা, খেয়াল করেন। সেটি হচ্ছে যে প্রথমে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট, এই সাবজেক্ট এবং অবজেক্টের নিচে যদি দাগ থাকে নর্মালি, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টকে দিয়ে যদি আমি কোনো যদি প্রশ্ন করতে চাই, তখন আমি হুইচ ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে সাবজেক্ট দিয়ে কিন্তু আমরা হু দিয়ে প্রশ্ন করতে পেরেছি ব্যক্তি থাকলে, যদি অবজেক্টের মধ্যে বস্তু থেকেছে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পেরেছি, ব্যক্তি থাকলে হু দিয়ে বা হুম দিয়ে প্রশ্ন করতে পেরেছি। তো হুইচ দিয়ে অনেকটা সেরকমটাই হয়, হুইচ দিয়ে আমরা এরকমের সাবজেক্ট এবং অবজেক্টকে দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তবে হুইচ নর্মালি ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, নর্মালি করি না। আমরা কি করি, আমরা বস্তুর ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে, কোনো একটা আইডিয়ার ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি। তো হুইচের সবচাইতে বেশি যেটা ব্যবহৃত হয়, সবচাইতে বেশি যেটি আমাদের দরকার সেটা হচ্ছে আমরা এক ধরনের প্রশ্ন দেখব যে হুইচ প্লাস হচ্ছে হুইচ প্লাস নাউন, এইটা দিয়ে প্রশ্ন করা হয়, হুইচ প্লাস নাউন দিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলো কখন করা হয় এটি আমাদেরকে একটু প্রথমে শিখতে হবে। হ্যাঁ, প্রথমে শিখতে হবে। একটু খেয়াল করেন, অনেক সময় আপনারা দেখবেন যে সেন্টেন্সের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আছে, আবার একটা নাউন আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, আবার একটা নাউন আছে। তো এই অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটার মধ্যে এই অ্যাডজেক্টিভের নিচে যখন আন্ডারলাইন থাকে, বা আমরা যদি শুধু ওই অ্যাডজেক্টিভটাকে দিয়ে যদি প্রশ্ন করতে চাই, ওই অ্যাডজেক্টিভটাকে দিয়ে যদি প্রশ্ন করতে চাই যে সেন্টেন্স থেকে শুধু আমরা ওই অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে দেব, নাউনটাকে রেখে দেব, এইরকম যদি ব্যাপার আসে তখন কিন্তু আমাদেরকে হুইচ দিয়ে প্রশ্ন করতে হয়। আমি একটা সেন্টেন্স লিখে বোঝাই। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আই লাইক দ্য ব্লু শার্ট, আমি এই নীল শার্টটি পছন্দ করি। ছেলেরা নীল কালার অনেক পছন্দ করে, মেয়েদেরও হয়তো অনেক পছন্দ আর কি, নীল, নীল শাড়ি তো মেয়েদের অনেক পছন্দ। তবে আমার মনে হয় যে ছেলেরা নীল শাড়ি নীল পছন্দ করে বলে মেয়েরা পরে। হ্যাঁ, আমার যেটা ধারণা আর কি, ভুলও হইতে পারে, আপুরা বলবেন যে ঠিক বলেছে নাকি ভুল বলেছে। তো এখানে আই লাইক দ্য ব্লু শার্ট যেটা আছে, ধরেন এই সেন্টেন্সের মধ্যে শার্ট একটা নাউন আছে, নাউনের আগে এই ব্লুটাকে আন্ডারলাইন করে দিল। অর্থাৎ আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা তুমি কেমন শার্ট পছন্দ করো? আপনি হয়তো বলবেন যে আমি নীল শার্ট পছন্দ করি, তার মানে কেমন শার্ট পছন্দ করো? নীল শার্ট পছন্দ করি। বা তুমি কোন শার্ট পছন্দ করো? আমি নীল শার্ট পছন্দ করি। এইভাবে কিন্তু প্রশ্নগুলো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শার্ট হচ্ছে একটা নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, এবং সেই অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে এই অ্যাডজেক্টিভটা উত্তর, নীল শার্ট উত্তর, শার্ট উত্তর না, নীল কথাটা উত্তর। এটি একটা অ্যাডজেক্টিভ, এটিকে দিয়ে প্রশ্ন বানাবো। যখন আপনি দেখবেন এরকম আছে তখন মনে রাখবেন এই অ্যাডজেক্টিভের জায়গায় হুইচ লিখবেন, আর হুইচের সাথে এই নাউন শার্টটা বসে যাবে। তাহলে আমরা যে প্রথমে যেটা লিখলাম যে হুইচ প্লাস নাউন, সেটি হয়ে যাবে হুইচ শার্ট। তাহলে হুইচ শার্ট লিখলে একটা ডাব্লিউএস ওয়ার্ড হয়ে যাবে, তাহলে হুইচের সাথে নাউনটাকে সামনে নিয়ে আসবো। তাহলে আমরা এটা প্রশ্ন করার জন্য আমরা যেটা লিখবো, আমরা প্রথমে লিখবো যে হুইচ শার্ট, হুইচ শার্ট, ওকে, হুইচ শার্ট লিখে ফেললাম। এইবার ভার্ব ওয়ান থাকলে ডু লিখবো, আই থাকলে ইউ লিখবো, হুইচ শার্ট ডু ইউ লাইক। ব্যাস, এই যে আমার প্রশ্ন হয়ে গেল, হুইচ শার্ট ডু ইউ লাইক, লাইক তুমি কোন শার্ট পছন্দ করো? উত্তরে বলা হবে যে আমি নীল শার্ট পছন্দ করি, আই লাইক দ্য ব্লু শার্ট, আমি নীল শার্ট পছন্দ করি। ঠিক আছে, ঠিক এইভাবে আমাদেরকে প্রশ্নগুলো করতে হবে, সেই বিষয়গুলোকে এটার মধ্যে তুলে ধরা হয়েছে। যাই হোক, সে লাইকস দ্য নোবেল ডেভিড কপার, এইটার মধ্যে এই ডেভিড কপারকে আন্ডারলাইন করে দিয়েছে। এটা একটু বুঝেন, এটা একটু ব্যতিক্রম যে ডেভিড কপারকে আন্ডারলাইন করে দিয়েছে। দেখেন আমি প্রশ্নটা কি করব, আমি কিন্তু বলবো যে সে কোন নোভেল পছন্দ করে। উত্তর আসবে সে পছন্দ করে ডেভিড কপারফিল্ড নোবেলটি, ডেভিড কপারফিল্ড উপন্যাসটি সে পছন্দ করে। তাহলে কোন উপন্যাসটি সে পছন্দ করে? ডেভিড কপারফিল্ড, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রশ্নের মধ্যে বলতে হচ্ছে কোন উপন্যাসটি, হুইচ নোবেল, হুইচ নোবেল, এই জন্য হুইচ লিখবো, আর এই নোবেলটাকে কি করব, সামনে নিয়ে আসবো, হুইচের সাথে এটাকে লিখে ফেলবো। তখন প্রশ্নটা হবে যে এরকম কিন্তু মিনিং বুঝতে হবে কিছু কিছু জায়গায়। হুইচ নোবেল ডাজ শি লাইক, সে কোন নোবেল পছন্দ করে।
হুইচ নোবেল ডাজ শি লাইক। এই হুইচ নোবেল যখন লিখবো, হুইচ কিন্তু নিজেই একটা অ্যাডজেক্টিভ। হুইচের পরে কোনো আর্টিকেল দি, এ এন্ড দি এগুলো ব্যবহার করা যায় না, এজন্য দিটাকে বাদ দিয়েছি। বলছে হুইচ নোবেল ডাজ শি লাইক, সে কোন নোবেলটি পছন্দ করে, কোন নোবেলটি, কোন উপন্যাসটি সে পছন্দ করে। উত্তর হচ্ছে শি লাইকস দ্য নোবেল ডেভিড কপারফিল্ড। হ্যাঁ, এরকম ভাবে বুঝে আমাদেরকে লিখতে হবে। তো এটি গেল হুইচ প্লাস নাউনের বিষয়। এরপর আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে, আমরা একটু আগে শিখলাম যে হোয়াট দিয়ে প্রশ্ন করা যায়, তবে হুইচ দিয়েও কিন্তু প্রশ্ন করা যায়, দুটাই হয়। আপনি হুইচও লিখতে পারবেন, আবার যদি আপনি বলেন যে না আমি হোয়াট দিয়ে লিখবো, আপনি সেটিও লিখতে পারেন। যেমন এক্সাম্পল দেখেন, ধরেন আমি লিখলাম যেমন ম্যাকবেথ, ম্যাকবেথ ইজ মাই ফেভারিট ড্রামা, যে ম্যাকবেথ হচ্ছে আমার একটা প্রিয় নাটক। এখানে আমরা এই ম্যাকবেথ দিয়ে প্রশ্ন করব। ম্যাকবেথ দেখে এটি কিন্তু কোনো ব্যক্তি নয়, এটি কোনো ব্যক্তি নয়। তাহলে আমরা বলতে পারি যে হুইচ হুইচ ইজ ইয়োর, মাই থাকলে ইয়োর হয়, ইয়োর ফেভারিট ড্রামা। দেখেন আমরা কিন্তু চাইলে হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রামা বলতে পারতাম, কিন্তু হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রামা বললে বোঝাইতো যে তোমার প্রিয় নাটক কি, আর হুইচ দিলে বোঝায় কোনটি, তোমার প্রিয় নাটক কোনটি। তো কোনটি দিয়ে প্রশ্ন করাটাই বেশি সুন্দর, এই জন্য আমরা কোনটি লিখছি, যে কোন নোবেলটি বা কোন নাটকটি তোমার প্রিয়, তোমার প্রিয় নাটক কি, এইভাবে আমরা নর্মালি প্রশ্ন করি না, এই জন্য হুইচ দিয়ে প্রশ্ন করা ভালো। কিন্তু কেউ যদি লিখতো হোয়াট ইজ মাই ফেভারিট, হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রামা, ভুল হইতো না, কিন্তু বলে না হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, লেখা যাবে, বাট হুইচ দিয়ে লেখাটা কি হয়, বেশি ভালো হয়। যেমন আবার লিখতে পারি যে অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে এখানে যে অনেস্টি লিখলাম, অনেস্টির এখানে ধরেন যে এই অনেস্টি দিয়ে আমি একটা প্রশ্ন করব। তো অনেস্টি তো এখানে হচ্ছে মানে বলা যায় যে কোনো ব্যক্তি নয়, হু তো লেখা যাচ্ছে না, হোয়াট বা হুইচ লিখবো। তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, যে হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি বলে প্রশ্নটি হয় কি সবচেয়ে ভালো পলিসি, অনেস্টি, কি সবচেয়ে ভালো পলিসি, অনেস্টি। আর যদি বলেন কোনটি সবচেয়ে ভালো পলিসি, অনেক রকম পলিসি আছে, তার মধ্যে কোনটি সবচেয়ে ভালো পলিসি, এই প্রশ্নটা করাটা সুন্দর, এই জন্য আমরা কি করছি, আমরা হুইচ দিয়ে প্রশ্নটি করছি, হুইচ ইজ দ্য বেস্ট পলিসি। কিন্তু আমি আবারও বলছি যে চাইলে কিন্তু আমি হোয়াট দিয়ে লিখতে পারতাম, হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, তখন বাংলাটা হয়তো যে সবচেয়ে ভালো পলিসি কোন, মানে কি সবচেয়ে ভালো পলিসি কি। হোয়াট দিলে যে ভুল হতো বিষয়টা এরকম না, তবে হুইচ দিয়ে লেখাটা এই ক্ষেত্রে ভালো, যে কোনটি সবচেয়ে ভালো পলিসি। হোয়াট দিয়ে লিখলেও মার্ক পাবেন, তবে হুইচ দিয়ে লেখাটা ভালো, বেস্ট। আরেকটা জিনিস দেখেন, কিছু কিছু সময় না হচ্ছে ওই যে আমরা একটু আগে পড়েছিলাম যে আগে আমি বাক্যটা লিখি, তারপর আপনি বুঝতে পারবেন। এখানে এটার নিয়মটাকে আমরা এইভাবে পড়তে পারি, হুইচ প্লাস হচ্ছে কমন নাউন, কমন নাউন। হ্যাঁ, হুইচ প্লাস কমন নাউন দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হয়। কেমন, যেমন আমি লিখলাম দ্য পদ্মা, পদ্মা একটা নদীর নাম, দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। ধরেন এখানে আমাকে দা পদ্মার নিচে আন্ডারলাইন করে দিয়ে বললো যে এটা দিয়ে প্রশ্ন বানাও। এখন আপনি একটু সহজ সরল হলে আপনি লিখবেন হুইচ অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, হুইচ অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। ধরেন আপনি প্রশ্ন করলেন যে কোনটি ইলিশ মাছে ভরা, আপনি প্রশ্ন হুইচ অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, কোনটি ইলিশ মাছে ভরা। এখন যদি কেউ উত্তরে বলে যে হ্যাঁ আমার যে ঝুড়িটা এটা ইলিশ মাছে ভরা, উত্তরে বললো আমার ঝুড়িটা ইলিশ মাছে ভরা। কে বললো আমার ব্যাগ, মাই ব্যাগ অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, আমার ব্যাগ ইলিশ মাছে ভরা বললো। কিন্তু আপনার উত্তরটা হওয়া উচিত ছিল পদ্মা নদী, পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, পদ্মা নদী ইলিশ মাছে ভরা। কিন্তু আপনি যদি এই প্রশ্নটি করেন তাহলে কিন্তু আপনি উত্তরে পদ্মা নদী না বলে আপনি অন্য কিছু বললেও কিন্তু আপনার কিন্তু সেই উত্তরটাকে রাইট হিসাবে নিতে হবে। কিন্তু আপনি দেখেন আমাদের প্রশ্নটি এমন হতে হবে, আমি যখন প্রশ্ন করব আমার প্রশ্নটা এমন হবে যে উত্তরে আমি যাই বলবো
উত্তরে আমার এই পদ্মা নদীটি বলতে হবে। উত্তরে যদি পদ্মা নদী না আসে তাহলে প্রশ্ন হয় নাই, কারণ ওই প্রশ্নের উত্তর তার অনেক রকম উত্তর হতে পারে। ব্যাগ হতে পারে, পুকুর হইতে পারে, ঝুলি হইতে পারে, পাতিল হইতে পারে, অনেক কিছু। এটি তাহলে সঠিক প্রশ্ন হয়নি। সঠিক প্রশ্ন হতে গেলে প্রশ্নটি এমন হবে যে উত্তরে ওই বাক্যটাই বলতে হবে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি? আপনি দেখেন, হুইচ অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ না বলে আমি যদি এখানে বলি হুইচ রিভার, পদ্মা কি একটা নদী না? যেহেতু নদী, এইবার আমি লিখে দিলাম হুইচ রিভার অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, যে কোন নদী ইলিশ মাছে ভরা। এইবার আপনি দেখেন, পদ্মা নদী ছাড়া অন্য কোনো নদীর নাম আপনি বলতে পারবেন না। পদ্মা নদী ছাড়া যদি আপনি অন্য কোনো নদীর নাম বলেন, এখন কিন্তু আপনার আর প্রশ্নটি হবে না। অবশ্যই আপনাকে এইটাই বলতে হবে, হুইচ রিভার। তো এই কারণে আমাদের এই প্রশ্নটি ভুল, এইটা আমরা লিখবো না পরীক্ষার সময়, এরকম ভাবে আমরা লিখবো না। আমরা এটা আনসার লিখবো এইটা, হুইচ রিভার। এবং আপনি মনে করে দেখেন, বলেছিলাম নাউনের আলোচনায় বলেছিলাম যে পদ্মা পি একটা ক্যাপিটাল লেটার আছে, তার মানে এটা হচ্ছে একটা প্রপার নাউন। ওই যে সুনির্দিষ্ট নাম, নদীর নাম, মানুষের নাম, জায়গার নাম, প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে রিভার বলতে বোঝায় পৃথিবীর সকল নদীকে রিভার বলে, তাহলে এটা একটা কমন নাউন, টিচার, গার্ল, বয়ের মতো। তাহলে হুইচ প্লাস কমন নাউন দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন করব, তখন আমরা এই এই বিষয়টা মাথায় রেখে আমরা কি করবো, প্রশ্নগুলি করব যে হুইচ রিভার, হুইচ কান্ট্রি, হুইচ নেশন, হুইচ ভিলেজ, আমরা এরকম ভাবে প্রশ্ন করব। তাহলে একদম স্পেসিফিক ওই গ্রামের নাম, ওই দেশের নাম, ওই জায়গার নাম, এগুলো আমাদের সরাসরি উত্তরের মধ্যে চলে আসবে। তখন আমাদের যে বাক্য ছিল তার মতো করে আমরা কি পাবো, আমরা উত্তরগুলি পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, এটা গেল কঠিন জায়গা শেষ। এখন সহজ সহজ বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর আসেন, এরপর আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে হয়ার দিয়ে আমরা প্রশ্ন শিখবো। এখন হয়ার, হ্যাঁ, আমরা এখন শিখবো হয়ার দিয়ে। হয়ার, দেখেন হয়ার দিয়ে আসলে আমরা বুঝাই যে হয়ার অর্থ কোথায়। অর্থাৎ যদি কোনো প্লেসের নিচে, যদি কোনো স্থান বা কোনো প্লেসের নিচে আন্ডারলাইন করা থাকে বা কোনো একটি জায়গাকে নিয়ে আমরা প্রশ্ন করতে চাই, তখন হোয়ার নিয়ে আমরা প্রশ্ন করব। তো সবসময় যে জায়গার নাম থাকবে বিষয়টা এরকম না, আপনাকে পড়ে বুঝতে হবে। যেমন ধরেন লিখলো আই শ্যাল পুট ইট অন দ্য টেবিল, যে আমি টেবিলের মানে যে আমার টেবিল আছে, টেবিলের উপর আমি এটা রাখবো। অন দ্য টেবিল যে কথাটা বলা আছে, আপনি দেখেন এটা দিয়ে একটা জায়গা বোঝাচ্ছে যে আমি এটি কোথায় রাখবো। তো অন দ্য টেবিলের পরিবর্তে আমরা লিখবো হয়ার। আমরা লিখবো প্রথমে হয়ার, হয়ার। তারপর এখানে শেল আছে, তো ঠিক আছে শেল, তাহলে হয়ার শেল আই। কিন্তু আমরা জানি আই তো লেখা যায় না, আই কে ইউ বানাইতে হয়। ইউ এর সাথে আবার শেল বসে না, ইউ এর সাথে বসে উইল, তাহলে শেলটা বাদ, তাহলে উইল। খেয়াল করতে হবে, হ্যাঁ। হোয়ার উইল ইউ পুট ইট, হোয়ার উইল ইউ পুট ইট, তুমি এটা কোথায় রাখবে। হোয়ার উইল ইউ পুট ইট, তুমি এটা কোথায় রাখবে, হয়ে গেল প্রশ্ন। ঠিক আছে। তো এই যে দেখেন ইউ এর সাথে উইল বসে, যদি আপনাকে আমি আগে এগুলো ভালো করে বুঝায় না নিয়ে আসতাম, এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে অনেক কঠিন লাগতো, কেন চেঞ্জ হয়, কেন এরকম হয়ে গেল। আরেকটা প্রশ্ন দেখেন, হি ওয়ার্কস ইন লন্ডন, তিনি লন্ডনে কাজ করেন। তিনি লন্ডনে কাজ করেন, ধরেন ইন লন্ডনের নিচে দাগ আছে যে তিনি কোথায় কাজ করেন, আমরা কি বলবো, হোয়ার, হোয়ার ডাস হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন। হোয়ার ডাস হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন। লিখতে পারি, লিখতে পারি আই মিট হিম, আই মিট হিম ইন দ্য মার্কেট। যদি আমাকে এখানে ইন দ্য মার্কেটের নিচে দাগ দিয়ে দেয়, তাহলে আমি লিখব যে হোয়ার, হোয়ার ডিড, হোয়ার ডিড ইউ মিট হিম, তুমি তার সাথে কোথায় দেখা করেছো। আমি এই প্রশ্নটাকে লিখতে পারতাম অন্যভাবে, যদি আমি বলতাম আই নিচে দাগ আছে, তখন লিখতে পারতাম আই হু মিট হিম ইন দ্য মার্কেট। আবার যদি হিমের নিচে দাগ থাকতো, তখন আমি লিখতাম যে হোম অথবা হো, হো ডু ইউ, ডিড ইউ মিট ইন দ্য মার্কেট। তার মানে আপনি দেখেন একটি প্রশ্নের কোথায় আন্ডারলাইন করেছে, যদি ইন দ্য মার্কেট নিচে দাগ থাকে তাহলে এক রকমের আনসার, যদি আইন নিচে দাগ থাকে তাহলে এক রকমের আনসার, যদি হিম দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আরেক রকমের আনসার আসবে। একটা সেন্টেন্সে আপনি পরীক্ষাতে এরকমের 2, 3, 4 রকমের প্রশ্ন বানাতে পারবেন, কিন্তু আপনাকে সবগুলো আগে শিখতে হবে।
সব জানলে আপনি এটা পারবেন, কিন্তু সব না জানলে তো এটা পসিবল না। এই জন্য আগে জানতে হবে, তারপর দেখবেন যখন আমরা প্র্যাকটিসে যাব জিনিসগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি প্রশ্ন দেখেন, হোয়ার দিয়ে প্রশ্ন করার সময়ও ওই যে হুমের মতো প্রিপোজিশন বাক্যের মধ্যে রেখে দিতে হয়। কিছু কিছু জায়গা আছে, যেমন ধরেন বলল আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, যে আমি বাংলাদেশ থেকে আসছি, মানে আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশের মানুষ। আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ। এখানে বাংলাদেশের নিচে দাগ দিয়ে দিল যে তুমি কোথা থেকে আসছো, অথবা আমি বললাম যে ফ্রম এর নিচে আন্ডারলাইন করে দিয়েছে, ফ্রম এর নিচে আন্ডারলাইন করে দিয়েছে। এখন যদি কেউ প্রশ্ন করে যে হোয়ার হ্যাভ ইউ কাম, এটার অর্থ হচ্ছে তুমি কোথায় আসছো। হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় আসছো, কিন্তু প্রশ্ন তুমি কোথা থেকে আসছো ভাই, ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। যদি বলে যে হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় আসছো, তাহলে বলবে যে আমি ঢাকায় আসছি, আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে আসছি। তার মানে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রশ্নটা হবে যে তুমি কোথায় থেকে আসছো, তাহলে ওই থেকে অর্থটা আমাকে প্রশ্নে রাখতে হবে। এই জন্য কি করব, ফ্রমটা, যদি ফ্রমের নিচে আন্ডারলাইন থেকে আমি ফ্রমটা লিখে দেবো, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। মনে রাখবেন বাক্যে মিনিং বোঝা খুব ইম্পর্টেন্ট। তুমি কোথা থেকে আসছো, আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ। আর যদি আপনি শুধু বলতেন হোয়ার হ্যাভ ইউ কাম, তুমি কোথায় আসছো, আই হ্যাভ কাম টু ঢাকা, আই হ্যাভ কাম হিয়ার, আপনি এইভাবে বলবেন। তখন কিন্তু আপনি থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসেন, গাজীপুর থেকে আসেন, আপনি এটি বলবেন না। হ্যাঁ, এই কারণে আপনাকে অবশ্যই এই প্রিপোজিশন গুলো মিনিং দেখে রেখে দিতে হবে। ঠিক আছে, মিনিং দেখে রেখে দিতে হবে। ওকে, এটি গেল। এরপর আসেন, এরপর আরেকটি প্রশ্ন দেখেন। ধরেন লেখা আছে আরেকটি প্রশ্ন এমন যে হি ইজ ফ্রম খুলনা, হি ইজ ফ্রম, এখন আমরা কি লিখবো, আমরা লিখবো কিন্তু হোয়ার ইজ হি। হোয়ার ইজ হি যদি আপনি বলেন যে সে কোথায়, হোয়ার ইজ হি, সে কোথায়, তখন আপনি হয়তো আনসার আসবে যে হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভিতরে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সে কোথা থেকে আসছে, তাহলে ফ্রম কথাটা রেখে দিতে হবে। হোয়ার ইজ হি ফ্রম, সে কোথা থেকে আসছে, তখন আনসার হবে হি ইজ ফ্রম খুলনা। তার মানে প্রেপোজিশন, বিশেষ করে ফ্রম যদি থাকে হোয়ারের বাক্যে রেখে দিতে হবে, নয়তো মিনিং পাল্টে যাবে। এরপর আসেন হোয়েন। হোয়েনের বিষয়টা দেখেন, হোয়েন হচ্ছে সময় বা টাইম। যদি আপনি সময়কে দিয়ে প্রশ্ন করতে চান, সময়কে দিয়ে যদি প্রশ্ন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন ধরেন বলা হলো যে হি উইল কাম টুমরো, যে সে আগামীকাল আসবে, সে আগামীকাল আসবে। তাহলে আমি এখন যদি টুমরোকে দিয়ে প্রশ্ন করি, টুমরো দিয়ে একটা সময়কে বোঝায়, আমরা জানি যে এটা সময়কে বোঝায়, তাহলে আমি ওই দিন লিখে দিয়েছিলাম যে টুমরো একটা অ্যাডভার্ব। তো হোয়েনও কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে অ্যাডভার্ব দিয়ে প্রশ্ন করতে হয়। এই জন্য আমরা লিখবো যে হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, সে কখন আসবে। লিখতে পারি যে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা করতে বলেছে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং এর নিচে আমাকে আন্ডারলাইন করে দিল, বললো তুমি এটা দিয়ে প্রশ্ন করো, এটা দিয়ে প্রশ্ন করো। তাহলে আমি এখন লিখবো যে হোয়েন ডাস হি গেট আপ, হোয়েন ডাস হি গেট আপ, সে কখন ঘুম থেকে ওঠে, সে কখন ঘুম থেকে ওঠে, তাহলেই কিন্তু আমি প্রশ্নটা পেয়ে যাব। হ্যাঁ, আনসার পেয়ে যাব। তো এই হচ্ছে বিষয়। হোয়েন দিয়ে এর চেয়ে কঠিন কিছু আসবে না, এগুলোই পরীক্ষাতে আসে, আমরা এগুলো একটু ভালো করে খেয়াল রাখবো। এরপর আসেন হোয়েন এর পরে আমরা চলে যাব হোয়াই। হোয়াই দেখেন, হোয়াই দিয়ে আপনি কখন প্রশ্ন করবেন, আগে এই বিষয়টা একটু বুঝি, এটা নিয়ে বেশি কথা বলতে হবে। হোয়াই হচ্ছে যদি আপনি কখনো দেখেন টু প্লাস ভার্ব ওয়ানের নিচে দাগ দেয়া আছে, টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে প্রশ্ন করতে হবে, তখন আপনি হোয়াই দিয়ে প্রশ্ন করবেন। আমি এক্সাম্পল দেখালে বুঝবেন। যদি বিকজ দিয়ে যদি কোনো বাক্য থাকে, অথবা বিকজ অফ দিয়ে যদি কোনো বাক্য থাকে, বা ডিউ টু দিয়ে কোনো বাক্য থাকে, তখন হচ্ছে আমরা এটা দিয়ে প্রশ্ন করব। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দিয়ে যদি কোনো বাক্য থাকে, তখন আমরা কি করব, আমরা হচ্ছে যে এই হোয়াই দিয়ে প্রশ্ন করব। আরেকটা আছে অ্যাজ, সিন্স, আচ্ছা বিকজ তো লিখেছি, বিকজটা এখানেও লেখা যায় চাইলে, কারণ এই তিনটার একই মিনিং, অ্যাজ এর যে মিনিং, সিন্স এর যে মিনিং, বিকজ এর একই মিনিং, এগুলো।
এগুলো দিয়ে কোনো বাক্য থাকলে আমরা অবশ্যই হোয়াই দিয়ে প্রশ্ন করব। কেন? কারণ এগুলো সবগুলো দিয়ে না কারণ বোঝায়। যেমন ধরেন আমি বললাম যে আই ওয়াচ মুভি টু ইমপ্রুভ মাই ইংলিশ, যে আমার ইংলিশটা ভালো করার জন্য আমি কি করি, মুভি দেখি, ইংলিশ মুভি দেখি। এখন এই যে টু ইমপ্রুভ দেখেন, এটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান আছে। টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে আমি কেন মুভি দেখি, এটার কারণ হচ্ছে এটা, রিজন হচ্ছে এটা। তো যখনই রিজন বোঝে তখন হোয়াই দিয়ে প্রশ্ন, তুমি কেন মুভি দেখো? টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমার ইংরেজি ভালো করার জন্য আমি মুভি দেখি। তাহলে এটি যেহেতু এখানে রিজন বা কারণ বোঝাচ্ছে, কারণ বোঝালে আমাকে অবশ্যই কি করতে হবে, হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। তখন আমি লিখব যে ওয়াচ বানানটা বলেছে WATCH, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখব যে হোয়াই ডু ইউ, আইটা ইউ হয়ে গেল, ডু ইউ ওয়াচ মুভি, তুমি কেন মুভি দেখো, টু ইমপ্রুভ মাই ইংলিশ। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। তাহলে টু প্লাস ভার্ব ওয়ান থাকলে আমরা এরকম হোয়াই দিয়ে প্রশ্ন করব। এরপর যেরকম আমি লিখতে পারি যে জামিল ওয়েন্ট দেয়ার টু ব্রিং গ্লাস অফ ওয়াটার। দেখেন জামিল ওয়েন্ট দেয়ার, জামিল সেখানে গিয়েছিল, ওয়েন্ট দেয়ার টু ব্রিং গ্লাস অফ ওয়াটার, যে জামিল এক গ্লাস পানি আনার জন্য সেখানে গিয়েছিল। এখন কেন গিয়েছিল, টু ব্রিং আ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে একটা রিজন। দেন আমি হোয়াই দিয়ে প্রশ্ন করবো, আমি লিখবো হোয়াই ডিড জামিল গো দেয়ার, জামিল কেন সেখানে গিয়েছিল, কেন গেল, তখন আনসার এটি আসবে। এরপর আসেন সো দ্যাট দিয়ে যদি একটা এক্সাম্পল দেখাই, উই ইট, আমরা খাই, সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট একই কথা, উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। তো এই যে সো দ্যাট দিয়ে যখন আপনাকে কোনো একটা বাক্য দিবে তখন আপনি হোয়াই দিয়ে প্রশ্ন করবেন। আপনি লিখবেন হোয়াই ডু ইউ ইট, উইটা ইউ হয়ে গেছে, হোয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও, উত্তর আসবে সো দ্যাট উই মে লিভ, যাতে করে আমরা বাঁচতে পারি, এই জন্য আমরা খাই। ওকে, আশা করি বুঝে গেছেন। এরকম প্রচুর আপনারা যখন প্র্যাকটিস করবেন এই ধরনের বাক্য পেয়ে যাবেন, সমস্যা নাই। লাস্ট আমি একটা বাক্য দেখাই, সেটা হচ্ছে বিকজ বা সিন্স বা বিকজ অফ, যেটাই বলেন এগুলো একই বিষয়। একটা বাক্য আমি দেখাচ্ছি, যেমন বলা হলো যে বাংলাদেশ ইজ পোর, বাংলাদেশ হচ্ছে গরিব, বিকজ অফ, ধরুন বিকজ অফ লিখলাম, বিকজ অফ কারাপশনস, যেহেতু এখানে দুর্নীতি আছে, দুর্নীতির কারণে, বিকজ অফ মানে কারণে, দুর্নীতির কারণে বাংলাদেশ গরিব, কথা একদম সত্য। তাহলে আমরা এখানে বিকজ অফ কারাপশনস আছে না, এইটা দিয়ে যদি আমরা এখন প্রশ্ন করতে চাই, আমাকে লিখতে হবে হোয়াই ইজ বাংলাদেশ পোর, হোয়াই ইজ বাংলাদেশ পোর, বাংলাদেশ কেন গরিব, হি কেম লেট সিন্স হি মিসড দ্য ট্রেন, যে সে দেরি করে এসেছে কারণ সে ট্রেনটা মিস করে ফেলেছে। এই যে সিন্স দিয়ে প্রশ্ন আছে, তাহলে আমি এখানে হোয়াই দিয়ে প্রশ্ন করবো, আমি লিখব হোয়াই ডিড হি কাম লেট, কেন সে দেরি করে আসছে, উত্তর হবে সিন্স হি মিস দ্য ট্রেন, যেহেতু তার ট্রেন মিস হয়েছে, এই কারণে সে কি করেছে, সে দেরি করে আসছে। ঠিক আছে, ট্রেন মিস করার কারণে সে দেরি করে আসছে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এইবার আসেন হাউ দিয়ে আমরা প্রশ্ন করব। হাউ, তো হাউ এর অর্থ আছে কতগুলো। হাউ এর অর্থ হচ্ছে কিভাবে, কেমন বা কেমন করে, আমরা প্রশ্ন কেমন করে তুমি সেখানে গেলা, এরকম আর কি। তো হাউ এর মূল বিষয় হচ্ছে যদি কখনো কোনো অ্যাডভার্বের নিচে অথবা কোনো অ্যাডজেক্টিভ এর নিচে আন্ডারলাইন করা থাকে বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে দিয়ে প্রশ্ন বানাতে হয়, তখন আমাদেরকে হাউ দিয়ে প্রশ্ন বানাতে হবে। যেমন দেখেন আমি লিখতে পারি হি মুভড ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে এখান থেকে গিয়েছে। হি মুভস ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে, মুভড দেই পাস্ট দেই, যে সে খুব এখান থেকে ধীরে ধীরে গিয়েছে। এখন ভেরি স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, আমরা ওইদিন পড়েছিলাম যে ভেরিও অ্যাডভার্ব, স্লোলি এইটাও একটা অ্যাডভার্ব, দুইটাই অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যদি হয় তখন আমাদেরকে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা লিখবো হাউ
ডিড হি মুভ, সে কিভাবে গিয়েছিল। হাউ ডিড হি মুভ, সে কিভাবে গিয়েছিল, কিভাবে দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আবার দেখেন, এখানে স্লোলিটা অ্যাডভার্ব ছিল বলে এরকম হয়েছে। আবার আমি লিখলাম যে হি ইজ লার্ন, যে তিনি একজন শিক্ষিত, তিনি শিক্ষিত। এখন এই লার্নকে নিয়ে যদি প্রশ্ন করতে চাই, তখন বলতে পারে সে কেমন, হাউ ইজ হি, সে কেমন। এই লার্নটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে আমি কি নিয়ে প্রশ্ন করব, আমি কিন্তু এখানেও আমাকে প্রশ্ন করতে হবে হাউ দিয়ে। হাউ ইজ হি, সে কেমন, উত্তর হবে যে হি ইজ লার্ন, সে হচ্ছে শিক্ষিত। ওকে, এই কয়টা, এইটা সবচেয়ে বেসিক পড়া। এরপরে আরো কিছু বিষয়ে আসেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে হাউ দিয়ে না আমরা অনেক রকমের হচ্ছে করতে পারি। হাউ দিয়ে আমরা অনেক রকমের হচ্ছে যে মানে ডাব্লিউএস ওয়ার্ড বানিয়ে নিতে পারি। কিভাবে, আমি বলেছিলাম যে হাউ এর পরে আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভ যোগ করে অথবা আমরা বিভিন্ন অ্যাডভার্ব যোগ করে আমরা কি করতে পারি, আমরা অনেকগুলো ডাব্লিউএস ওয়ার্ড তৈরি করে নিতে পারি নিজে নিজে। যেমন কিছু কিছু ডাব্লিউএস ওয়ার্ড দেখেন, আমি যেমন হাউ ফার, হাউ ফার মানে হচ্ছে কত দূর। হাউ মাছ, হাউ মাছ মানে হচ্ছে কত দাম, দাম কত, ঠিক আছে, দাম কত। এক কথায় কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে গেলে, যেমন মাছের দাম জিজ্ঞেস করলে হাউ মাছ দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে গেলে মানে হাউ মাছ দিয়ে প্রশ্ন করতে হয়। আবার কতটুকু, আপনি কতটুকু চান, যেটা আপনি চাল কিনবেন, আপনি মানে দোকানদার যে জিজ্ঞেস করে যে আপনি কতটুকু চাল নেবেন, তখন হাউ মাছ দিয়ে আপনাকে প্রশ্ন করবে। হাউ মাছের অর্থ আমি একটু মিনিং গুলো লিখিয়ে দিই, কারণ এগুলো আপনার পড়তে সুবিধা হবে। হাউ ফার মানে হচ্ছে কত দূর, কত দূর। হাউ মাছ হচ্ছে কত, কত দাম অথবা দাম কত, আর হচ্ছে কতটুকু, দুইটাই বলতে পারেন আপনি, কতটুকু আপনি চান, দুইটাই হয়। এরপরে আরেকটা যেটা হাউ মেনি, মেনি একটা অ্যাডজেক্টিভ। হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, আপনি কতগুলো চান, কতগুলো, আপনি কতগুলো চান। আচ্ছা, আমি একবার সবগুলো লিখে নিই, তারপরে মিনিং গুলো লিখে দিচ্ছি। হাউ মেনির পরে আমাদের লাগবে হচ্ছে হাউ লং, হাউ লং লাগবে, লং একটা অ্যাডজেক্টিভ। হাউ টল, টল একটা অ্যাডজেক্টিভ, টল মানে লম্বা। হাউ ওল্ড মানে হচ্ছে এখানে বয়স কত। হাউ ওফেন মানে হচ্ছে, হাউ ওফেন মানে হচ্ছে কতবার, তুমি একটা কাজ কতবার করো। হাউ ওফেন ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন কখন যাও আর কি, মানে কতবার যাও, কবে কবে যাও। হাউ ডিপ মানে হচ্ছে কত গভীর, এই ডিপও একটা অ্যাডজেক্টিভ। হাউ ফাস্ট, এই হাউ ফাস্ট হচ্ছে একটা, এখানে ফাস্ট একটা অ্যাডভার্ব, যেমন কত দ্রুত, বা অ্যাডজেক্টিভও বলতে পারি, কত দ্রুত। হাউ স্লো মানে হচ্ছে কত ধীর। আবার হাউ স্লোলি দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, হাউ স্লোলি, সে কত ধীরে ধীরে হাঁটে। হ্যাঁ, হাউ হট মানে কত গরম, এরকম আর কি। হাউ দিয়ে অনেকগুলো হয়, আমি সবগুলো অর্থগুলো একটু লিখে দেই। হাউ লং মানে হচ্ছে কত লম্বা। হাউ টল হচ্ছে আচ্ছা, আমরা হাউ লংটাকে চেঞ্জ করে নিই, একটু ঝামেলা হবে। হাউ লং বলতে বলতে কত সময়, হ্যাঁ, বা এটা দিয়ে হয় কত দিন। ধরেন যে আমি সেখানে 7 দিন ছিলাম, তখনও প্রশ্ন করতে হবে হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, তুমি সেখানে কত কত সময় ছিলে, তখন হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে। মানে কত দিন, কত বছর, কত মাস, কত সময় তুমি সেখানে ছিলে, প্রশ্ন করতে হাউ লং লাগে। হাউ টল মানে হচ্ছে কত লম্বা। হাউ ওল্ড মানে হচ্ছে বয়স কত, বা কত বয়স, মানে বয়স কত এক কথায়। হাউ ওফেন মানে হচ্ছে কতবার, তুমি সেখানে কতবার যাও। যেমন আমি বলতে পারি আই আই গো দেয়ার, ও মানে ওফেন, আমি সেখানে প্রায় যাই। আই গো দেয়ার সেভারাল টাইমস, আমি সেখানে বিভিন্ন সময় যাই। হ্যাঁ, আমি বলতে পারি আই গো দেয়ার ফ্রিকুয়েন্টলি, আমি সেখানে প্রায় যাই, এরকম আর কি। কত মানে হাউ ডিপ মানে হচ্ছে কত গভীর, মানে কত গভীর একটা জায়গা, কত গভীর সেটা বোঝাচ্ছে, কত গভীর। হাউ ফাস্ট মানে হচ্ছে কত দ্রুত, কত দ্রুত। হাউ স্লো মানে হচ্ছে কত ধীর। হাউ হট মানে হচ্ছে কত গরম। হাউ হট মানে হচ্ছে কত গরম। তো এরকম আর কি, আপনি এগুলোকে নিয়ে বেশি চর্চা করবেন। এছাড়া আপনি যদি ডাব্লিউএস ওয়ার্ড আরো বানাতে চান, হাউ দিয়ে বানাতে পারেন আপনি। হাউ নাইস, কত সুন্দর, হাউ বিউটিফুল, কত সুন্দর,
হাউ ট্যালেন্টেড, কত মেধাবী, হ্যাঁ। তারপরে ধরেন আরো যে অ্যাডভার্ব গুলো আছে, ধরেন নাইসলি, তাহলে হাউ নাইসলি মানে কত সুন্দরভাবে সে কাজটি করেছে, হাউ নাইসলি ডিড হি পারফর্ম দ্য ওয়ার্ক, সে কত মানে সুন্দরভাবে কাজটি করেছে। হ্যাঁ, এরকম ভাবে আপনি অনেক যত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে আপনি হাউ দিয়ে এরকম গুলোকে আপনার অর্থ অনুযায়ী আপনি ডাব্লিউএস ওয়ার্ড বানায় নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। প্রশ্ন দেখেন, আমরা প্রশ্ন কিভাবে করি, যেমন একটা প্রশ্ন দিলাম যে ধরেন একটা প্রশ্ন হচ্ছে এরকমের, একটা আনসার, দ্য লাইব্রেরি ইজ ওপেন, এখানে ওপেন একটা অ্যাডজেক্টিভ মনে রাখবেন, দ্য লাইব্রেরি ইজ ওপেন ভার্ব না, অ্যাডজেক্টিভ, ফ্রম 9 AM to 4 PM, যে লাইব্রেরিটা 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে, ফ্রম 9 AM to 4 PM পর্যন্ত মানে খোলা থাকে। তাহলে আসলে প্রশ্ন হবে যে লাইব্রেরিটা কতক্ষণ খোলা থাকে, কতক্ষণ ইংলিশ হচ্ছে হাউ লং, বা কত সময়, কতক্ষণ এটা হচ্ছে হাউ লং। তাহলে আমি প্রশ্নটাতে লিখবো যে হাউ লং ইজ দ্য লাইব্রেরি ওপেন, লাইব্রেরিটা কতক্ষণ খোলা থাকে, হাউ লং ইজ দ্য লাইব্রেরি ওপেন, লাইব্রেরি কতক্ষণ খোলা থাকে, আমার প্রশ্নটা হয়ে গেছে। তখন লিখলো যে ইট ওয়াজ টেরিবলি হট ইয়েস্টারডে, যে গতকাল ভয়ঙ্কর রকমের গরম ছিল, কয়েকদিন আগে যে গরমটা হয়ে গেল, টেরিবলি, হ্যাঁ, ইট ওয়াজ টেরিবলি হট ইয়েস্টারডে। তাহলে গতকালটা কেমন ছিল, মানে কেমন গরম ছিল গতকালকে, ধরেন টেরিবলি হট শব্দটাকে নিয়ে আমরা প্রশ্ন করবো গতকাল কেমন গরম ছিল। তো আমি প্রশ্ন কি করব, এখানে এই ধরেন টেরিবলি কথাটা আমার দরকার নাই, এটা টেরিবলি দিয়ে প্রশ্ন করছি কেমন গরম মানে ভয়ঙ্কর গরম, টেরিবলি হট। তো আমি লিখবো যে হাউ হট, এই হটটাকে তখন রেখে দিব হাউ এর সাথে, হাউ হট ওয়াজ ইট ইয়েস্টারডে, ওয়াজ ইট ইয়েস্টারডে, যে গতকাল কেমন গরম ছিল, হাউ হট ওয়াজ ইট ইয়েস্টারডে, গতকাল কেমন গরম ছিল। আমি লিখতে পারি যে শামিম ইজ 6 feet টল, শামিম হচ্ছে 6 ফিট লম্বা, 6 ফিট লম্বা। এখন আমি প্রশ্ন করতে যে শামিম কত লম্বা, তাহলে লিখবো হাউ টল, এই টলটাকে নিয়ে আসবো সামনে, হাউ টল ইজ শামিম, শামিম কতটুকু লম্বা, হাউ টল ইজ শামিম, শামিম কতটুকু লম্বা। তাহলে 6 ফিটের আনসারটা পেতে গেলে ওই টলটাকে সামনে এনে হাউ টল ইজ শামিম আমাকে লিখতে হবে। তখন লিখলাম যে যশোর ইজ 60 kilometers away from খুলনা। যশোর হচ্ছে খুলনা থেকে, যশোর হচ্ছে খুলনা থেকে কত কিলোমিটার, 60 কিলোমিটার দূরে। তো আমি লিখবো যে দেন 60 কিলোমিটার ফ্রম খুলনা, না 60 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম খুলনা। তাহলে আমার প্রশ্নটা হবে কত দূর, কত দূর ইংলিশ হচ্ছে কি, কত দূর ইংলিশ হচ্ছে হাউ ফার। আমি লিখবো হাউ ফার ইজ যশোর ফ্রম খুলনা, ঠিক আছে। এখানে অ্যাওয়েটা দরকার নাই, কারণ 60 কিলোমিটার অ্যাওয়ে মানে হচ্ছে যে 60 কিলোমিটার দূর, 60 কিলোমিটার দূর। আসলে এখানে অ্যাওয়ে শব্দের অর্থই দূর, এই জন্য এটা আমাদের বাক্যে রাখার দরকার নেই, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা লিখছি হাউ ফার ইজ যশোর ফ্রম খুলনা, যশোর থেকে মানে খুলনা থেকে যশোর কত দূর, উত্তর আসবে 60 কিলোমিটার অ্যাওয়ে, 60 কিলোমিটার দূর। তারপর ধরুন বললো যে হি ইজ 18, অর্থাৎ তার বয়স হচ্ছে 18, বয়স হলে আমাদেরকে লিখতে হয় হাউ ওল্ড, আমরা লিখবো হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত, হাউ ওল্ড ইজ হি। আরেকটা বাক্য দেখেন, হি রাইটস টু হার ফাদার এভরি উইক, সে তার প্রতি সপ্তাহে সে তার বাবাকে লিখে, প্রতি সপ্তাহে সে তার বাবাকে চিঠি লিখে। তাহলে সে কবে কবে চিঠি লিখে, সে কতদিন পর পর চিঠি লিখে, এই প্রশ্ন আমাদের করতে হবে। তো আমাদের লিখতে হবে হাউ ওফেন, যে কত সময় পর পর, ডাজ হি রাইট টু হার ফাদার, যে সে তার বাবাকে কতদিন পর পর লিখে, কতদিন পর পর চিঠি দেয়, উত্তর হচ্ছে এভরি উইক, প্রত্যেক সপ্তাহে সে কি করে চিঠি দেয়। মিনিং গুলো কিন্তু খেয়াল করবেন অবশ্যই। I have been waiting for half an hour, যে আমি 1 ঘন্টার half an hour আমি কি করি, আমি I have been waiting for half an hour, আমি 1 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। তাহলে কতক্ষণ এখানে অপেক্ষা করছি বলেন তো, কতক্ষণ? তাহলে আমাকে বলতে হবে হাউ লং হ্যাভ ইউ বিন
ওয়েটিং। প্রশ্ন হচ্ছে তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছো, কতক্ষণ ধরে তুমি কি করছো, অপেক্ষা করছো, এটাই হচ্ছে আমাদের এখানে প্রশ্নটা। আরেকটা বিষয় দেখাই যে হি রোট 5 ড্রামা, সে 5টা নাটক লিখেছে। তো আমি প্রশ্ন করতে পারি সে কয়টা নাটক লিখেছে। তোমার প্রশ্ন করতে হবে হাউ মেনি ড্রামাস, এই মেনির পরে কিন্তু এরকম নাউন চলে আসবে, হাউ মেনি ড্রামা, যে কতগুলো নাটক ডিড হি রাইট, যে সে লিখেছিল, ডিড হি রাইট, সে কতগুলো নাটক লিখেছিল। এই হচ্ছে মোটামুটি ডাব্লিউএস কোশ্চেনের সিস্টেম। এই বিষয়গুলো আপনি যদি একটু মাথায় রাখেন সুন্দর করে, এইভাবে চর্চা করেন, আমি বিশ্বাস করি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আপনাদের খুব বেশি প্রবলেম হবে না। আপনারা যেটি করবেন, আপনারা হচ্ছে যে আমি একটা ওয়ার্কশিট দিব আপনাদেরকে, ওখানে সবগুলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়েই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা সেটি খুব সুন্দর করে ট্রাই করবেন। আগামী ক্লাসে যখন এগুলো সলিউশন করে দেখাবো তখন আপনার আরো ভালো লাগবে, সলিউশন করে দেখালে আরো ভালো লাগবে। এবং আপনারা যদি সম্ভব হয় যে কোনো একটি মানে বাক্যকে 2-3 ভাবে আপনি প্রশ্ন করতে পারবেন, আমি যেরকম একটা দেখিয়েছিলাম ক্লাসে, যদি এরকমটা পসিবল হয় যে আপনি 2-3টা প্রশ্ন একটা বাক্যকে করতে পারছেন, আপনি ট্রাই করবেন। এতে করে আপনার মাথায় জিনিসটা আরো কাজ করবে। এবং ওই যে অনেকে বলেছিলাম ওই দিন একদম জিজ্ঞেস করেছিলেন যে ভাই আপনি কি স্পোকেন ইংলিশ শেখান, তার স্পোকেন শেখার ইচ্ছে আছে। এটা মনে রাখবেন যে উইদাউট ফ্রেমিং কোশ্চেন্স ইট ইজ টোটালি ইম্পসিবল টু টক ইন ইংলিশ। আপনি পারবেন না, কোশ্চেন নাই, আপনি কখনোই কথা বলতে পারবেন না। কারণ কথা বলার মধ্যে অলওয়েজ উই হ্যাভ টু আস্ক সামথিং টু আওয়ার মানে পিপল, আমাদেরকে মানুষকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে হয়, অ্যান্ড উই শুড আনসার অ্যান্ড উই হ্যাভ টু আনসার দ্য পিপল, আমাদেরকে সেই মানুষজনকে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। মানে উইদাউট কোয়েশ্চেন অ্যান্ড আনসারিং স্পোকেন ইংলিশ ইজ ইম্পসিবল। আপনি কখনোই স্পোকেন ইংলিশ আপনি কথা বলতে পারবেন না। কোশ্চেন ফ্রেমিংটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনি ওয়েদার ইন রাইটিং আপনি লিখতে চান অর স্পিকিং, আপনি যেখানেই যান আপনি দেখবেন যে আপনার ইংলিশ বলতে গেলে লিখতে গেলে প্রশ্নের বাইরে কিছু নেই। এই যে প্যাসেজ সলভিং এ যে ওই দিন একজন বললেন যে ভাইয়া প্যাসেজের জন্য কি করব। আপনি যদি প্যাসেজও যদি ভালো করতে চান, মানে কোশ্চেন ফ্রেমিং এর কোনো বিকল্প নাই, কোনো অল্টারনেটিভ নাই। আপনাকে অবশ্যই এই প্রশ্ন কিভাবে মানে তৈরি করা যাবে এটি আপনাকে খুব ভালো করে শিখতে হবে, ট্রাই করবেন বেস্ট। হ্যাঁ, হার্ড অ্যান্ড সোল আপনি ট্রাই করবেন, দেখবেন আস্তে আস্তে আপনি এগুলো পারছেন। এখন থেকে আপনি ধরেন যে এরকম প্রশ্ন করা, যেমন হোয়ার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গিয়েছো, তুমি কোথায় গিয়েছিলে, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ, হোয়াই অর এ ওয়েটিং হিয়ার, তুমি এখানে কেন অপেক্ষা করছো, আপনি প্রশ্ন করেন। মানুষকে এরকম প্রশ্ন করা শেখেন, যত প্রশ্ন করতে পারবেন তত আপনার স্পোকেন ইংলিশে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আমি মোটামুটি ট্রাই করলাম আপনাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আমি বলবো যে আপনারা ওই যে লিখেছিলেন না, আপনাদেরকে ভার্ব পড়িয়েছিলাম না, ভার্বের শীট দিয়েছিলাম না, ধরুন ওখানে লেখা ছিল যে কাম ভার্ব, আপনি এরকম বাক্য বানান, আই কাম, আমি আসি, ইউ কাম, তুমি আসো, ডু ইউ কাম, তুমি কি আসো, হোয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো, হোয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো, আপনি প্রশ্ন বানান। আপনি ধরুন যে একটা জায়গায় আছে যে ট্রাভেল, হ্যাঁ, আপনি বলেন যে উই ট্রাভেল, আমরা ভ্রমণে যাই, বলে হোয়েন ডু ইউ ট্রাভেল, তুমি কখন ভ্রমণে যাও, হোয়াই ডু ইউ ট্রাভেল, তুমি কেন ভ্রমণে যাও, প্রশ্ন বানান। হ্যাঁ, হুম ডু ইউ ট্রাভেল উইথ, তুমি কার সাথে ভ্রমণে যাও, প্রশ্ন বানান। সো দিস ওয়ে ইউ ক্যান ম্যানেজ ইউর ওভারঅল স্টার্টিং ইংলিশ। আপনি দেখবেন সবকিছু আপনি ম্যানেজ করে ফেলতে পারছেন, এবং যখন এটা পসিবল হবে দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু লার্ন ইংলিশ। আপনি দেখবেন ইংলিশ আপনি শিখতে পারছেন, নো প্রবলেম। আপনি এইভাবে যখন ট্রাই করবেন দেখবেন আস্তে আস্তে হচ্ছে। এরপরে ভোকাবুলারি শেখার ব্যাপার আসবে, আমরা রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে আমি আবার আপনাদেরকে শেখাবো যে ভোকাবুলারি কিভাবে শেখা উচিত, প্যাসেজ কিভাবে পড়া উচিত, এগুলো আমি তখন দেখাবো, তখন দেখবেন আপনার আরো ভালো লাগবে। হ্যাঁ, সো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আপনারা ভালো থাকবেন, আপনারা চেষ্টা করবেন যেভাবে বললাম, যদি ইংলিশ আরো ভালো হতে চান এবার চর্চা করেন, অনেক কাজে দেবে। হ্যাঁ, আচ্ছা, তো আজকের মতো আল্লাহ হাফেজ, কথা হচ্ছে আবার, আসসালামু আলাইকুম।